শহীদ হাদিকে বহনকারী যে বিমানটি অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি ঠিক 5:48 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং আমরা দেখেছি ঠিক একটু আগেই তাকে যে বহন করবে লাশবাহী গাড়িটি অর্থাৎ যে ফ্রিজিং গাড়িটি সেই ফ্রিজিং গাড়িটি গেট নম্বর 8 দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছে। পাশাপাশি সরকারের আরও কয়েকটি গাড়ি প্রবেশ করেছে। সে অর্থে বলা যায় যে শহীদ হাদিকে ইতিমধ্যে হয়তো বিমানবন্দরের যে বিমান সেই বিমান থেকে নামিয়ে নেওয়া হয়েছে এবং হয়তো অল্প সময়ের মধ্যে লাশবাহী ফ্রিজিং গাড়ির মধ্য দিয়ে তার মরদেহটি নিয়ে বের হবে এবং তারপর পরেই কিন্তু বিমানবন্দর থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেই সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হবে এবং তার যে রুট সেই রুটটি আমি আবারও একটু যদি জানাই আপনাকে, বিমানবন্দর থেকে বের হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে হাতিরঝিলের যে র্যাম্প সেই র্যাম্প দিয়ে সেটি নামবে, তারপর এফডিসি মোড় হয়ে মগবাজার থেকে হাইকোর্ট থেকে আপনার দুয়েল চত্বর এবং টিএসসি হয়ে ঢাকার সেন্ট্রাল মসজিদে সেখানে নেওয়া হবে এবং আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে সেখানে আপনার তার জানাজা হবে। এবং একটি নতুন তথ্য আপনাকে একটু জানিয়ে রেখে নুসরাত, আমরা যেমনটা জেনেছি যে শহীদ ওসমান হাদির জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকার কথা রয়েছে। তিনি সেখানে জানাজায় যোগ দিবেন এবং যোগ দিয়ে শহীদ হাদির জন্য তিনি দোয়া চাইবেন দেশবাসীর কাছে এবং সেখানে সরাসরি তিনি জানাজায় যোগ দেবেন বলে আমরা একটি সমর্থিত আমাদের সূত্রের মাধ্যমে জেনেছি। সে অর্থে বলা যায় যে আগামীকাল দুপুর 2টায় শহীদ হাদির যে জানাজা হতে যাচ্ছে সেই জানাজায় সরকার প্রধান থেকে শুরু করে সরকার এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে তারা তো থাকবেনই, পাশাপাশি সারা দেশবাসী যারা হাদিকে ভালোবাসে, যারা হাদির কথা শুনে এবং আমরা দেখছি যে আসলে ওনার প্রতি ভালোবাসা মানুষের অনেক বেশি, তারা হয়তো সমগ্র ঢাকা শহরের মানুষের সেখানে জড়ো হবে এবং সেখানে তার জানাজা পড়ানো হবে। তার আগে আসলে 15ই ডিসেম্বর তাকে যখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তার যে চিকিৎসার সর্বব্যয় সেগুলো সরকারের পক্ষ থেকে আসলে গ্রহণ করা হবে। কিন্তু তার গতকাল যখন তার মৃত্যুর খবর আসে তারপরেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি বলেন যে যারা তাকে হত্যা করেছে, যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি শহীদ হাদির সন্তান এবং যে তার স্ত্রী রয়েছেন তাদের সকল কিছু দায়িত্ব এই সরকার রাষ্ট্র নিয়েছেন বলে সেই মুহূর্তে জানানো হয়। কিন্তু একটি বিষয় বলে রাখি যে শহীদ হাদির যারা বন্ধু রয়েছে, পরিজন রয়েছে, ভক্ত রয়েছে বা যারা তাকে ভালোবাসে তারা কিন্তু বলছিলেন যে শহীদ হাদিকে যারা হত্যা করেছে দুজন দাউদ এবং ফয়সাল ওরফে দাউদ এবং যে আরেকজন তার সঙ্গী, তারা দুজনেই ভারতে পালিয়ে যায় এবং সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন যে এত অল্প সময়ের মধ্যে হাদিকে গুলি করার পর কিভাবে একদিনের মধ্যে তারা ভারতে পালিয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাব থেকে শুরু করে বর্ডার গার্ড, বিজিবি, তারা আসলে কি করেছে। এবং একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের যে আপনার সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশের সীমান্ত, সেটি আসলে যুদ্ধ ছাড়াই এই সীমান্তে সর্বোচ্চ ধরনের মানুষ হত্যার ঘটনা কিন্তু ঘটে থাকে এবং ভারতীয় বিএসএফ এর হাতে কিন্তু প্রতি বছর বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। সেইখানে আসলে এই ধরনের একটি অবস্থায় কিভাবে তারা বর্ডার ক্রস করে গেল, যেখানে বিএসএফও আসলে কোনো ধরনের তথ্য পায়নি, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে এবং অনেকে বলছেন যে ভারতের এখানে ইন্ধন থাকতে পারে, ভারতের এখানে সরাসরি এখানে যোগসূত্র থাকতে পারে। সেই বিষয়গুলো যেন তদন্ত করে দেখা হয়, সেই বিষয়গুলো কিন্তু দাবি করা হয়েছে। এবং শহীদ হাদির যখন মৃত্যুর খবর কাল ঢাকায় এসে পৌঁছায় তারপরে কিন্তু আমরা দেখেছি সারা রাত জোরে সারা দেশেই কিন্তু বিক্ষোভ হয়েছে। আপনার ঢাকা ইউনিভার্সিটির থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে উত্তরা, এর পাশাপাশি সমগ্র 64 জেলার অনেক জায়গায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন, তারা ক্ষোভ জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের ছায়ানটের মতো প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু বারবারই সামনে নিয়ে আসছিলেন যারা ছাত্রনেতা রয়েছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা কিন্তু আজকে শুক্রবার তারা কিন্তু জানিয়েছেন যে আজকে জুম্মার পরে শহীদ হাদির জন্য যে বিক্ষোভ বা তাকে সম্মান প্রদর্শনের জন্য সমাবেশ করার কথা, সেই সমাবেশে কোনোভাবেই যেন যারা বিশৃঙ্খলাকারী আছে, যারা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, যারা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান কিন্তু তারা জানাচ্ছিলেন। এই বিষয়গুলো কিন্তু আমরা গত একদিনের ঘটনার পরিক্রমায় আমরা দেখছি। সেই ঘটনার পরিক্রমায় বলা যায়
শহীদ হাদি, যিনি ইনকিলাব মঞ্চের একাধারে মুখপাত্র এবং আহ্বায়ক, যিনি ঢাকা ৮-এর আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, সেই শহীদ হাদি কিন্তু গত শুক্রবারে তাকে আততায়ীরা গুলি করে তার একটি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হওয়ার পর একদম আপনার কাছে থেকেই তাকে গুলি করা হয় এবং তখন থেকেই কিন্তু তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেইখান থেকে তাকে উচ্চতর চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেই এভার কেয়ার থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের ন্যাশনাল মেডিকেল কলেজে এবং সেইখানে আসলে গতকাল রাতে ইনকিলাব মঞ্চ এবং সরকারের পক্ষ থেকে জানানো হয় তিনি শাহাদাত বরণ করেছেন এবং তাকে যে বহনকারী তার মরদেহ বহনকারী যে বিমানটি অর্থাৎ উড়োজাহাজটি, সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 737-এর একটি মডেল এবং সেই বিমানের যে ফ্লাইট নম্বর ছিল BG585, সেটি 5:48 ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। এবং একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা দেখছিলাম যে এখানে যে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি থাকবে অর্থাৎ মরদেহ বহনকারী যে ফ্রিজিং গাড়ি, সেই ফ্রিজিং গাড়িটি ভেতরে প্রবেশ করেছে। আমরা ধারণা করছি হয়তো আর বেশি সময় নিবে না, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শহীদ হাদিকে বহনকারী যে লাশবাহী গাড়িটি সেটি বের হয়ে আসবে এবং তাকে যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যিনি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা সাইদুর রহমান সহ আরও অনেকে যাওয়ার কথা রয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও কয়েকজনের যাওয়ার কথা রয়েছে বলে আমরা জেনেছি। পাশাপাশি তার ভাই এবং তার ভাইয়ের বন্ধু যারা তার সাথে সিঙ্গাপুরে গিয়েছিলেন তারাও কিন্তু এসেছেন।